ভারত পাকিস্তানকে নিজেদের হালের ওপর ছেড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু পরমাণু শক্তিধর দুই দেশ বড় সংঘাত বাঁধিয়ে বসে। হামলা পাল্টা হামলায় সীমান্তের দুই পারে থাকা মানুষজনের নাভিশ্বাস উঠে যায়। টানা 4 দিন ভারত পাকিস্তান নিজেদের শক্তি প্রদর্শনের পর অবশেষে থামান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নেপথ্যে নাকি রয়েছে বিপজ্জনক এক গোয়েন্দা তথ্য। কি এমন গোয়েন্দা তথ্য পেয়েছিলেন ট্রাম্প যে শেষ পর্যন্ত তাকে হস্তক্ষেপ করতে হলো? মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN জানায়, দুদেশের পরিস্থিতির উপর গভীর নজর ছিল মার্কিন প্রশাসনের। হাতে ভয়ানক গোয়েন্দা তথ্য পৌঁছাতেই দুই পারমাণবিক শক্তিধর দেশকে থামাতে ময়দানে নামে ভান্স ও রুবিও। ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাত, যে যুদ্ধ, সেটা শেষ হয়েও যেন হচ্ছে না, তেমন একটা পরিস্থিতি। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, সংঘাত নাটকীয় মোড় নিতে পারে। গোয়েন্দাদের তথ্য পেয়েই মোদিকে ফোন করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। পাকিস্তান এবং ভারতের সর্বশেষ আপডেটগুলো এই ভিডিওতে দেখতে চাই। গতকালকে আপনাদের বলেছিলাম 83 থেকে 84 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের। এখন প্রশ্ন হলো, ভারত এই ক্ষতিটি কিভাবে করল? এই ক্ষতিটি পাকিস্তানের আক্রমণের ফলে হয়েছে। প্রশ্ন হতে পারে, কতদিন এই ক্ষতি পোষাতে পারে? কিছু কিছু মাধ্যম বলছে এটি 10 বছরে ভারত পূরণ করতে পারবে না। 83 বা 84 বিলিয়ন মার্কিন ডলার, এটাকে ক্যালকুলেটরে হিসেব করে দেখেন কত টাকা হতে পারে। ভারতের মতো একটা দরিদ্র দেশের জন্য এটা খুবই কঠিন। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ জুড়ে উৎসব ঘোষণার ডাক দিয়েছেন। এই রিপোর্ট বা এই খবরটিকে তীর্যকভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শনিবার সকালে প্রত্যাঘাতের অভিযান অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করেছিলেন ইসলামাবাদ। পরে বিকেলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতি ঘোষিত হয়। একে সাফল্য হিসেবেই দেখছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি হাস্যোজ্জ্বল ছবি তারা প্রকাশ করেছে। সেই ছবিতেই পাকিস্তান দেশ জুড়ে উৎসব। আসলে পাকিস্তানের উৎসব করারই কথা। ভারত যে বাংলাদেশকে ভয় পায় তা আবারও প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পাকিস্তানের পারমাণবিক হামলার ভয়ে কেঁপে উঠল ভারত। ভয়ে ট্রাম্পকে মোদির ফোন। পাকিস্তানের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়ে যুদ্ধবিরতিতে সম্মত হলো মোদি। বিপজ্জনক গোয়েন্দা তথ্য পেয়ে ভারত পাকিস্তানকে থামান ডোনাল্ড ট্রাম্প। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। এদিকে পাকিস্তানের সাথে আলোচনায় বসার জন্য মোদিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের করুণ পরিণতি ঠেকাতে অ্যাকশনে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ভারতকে ব্যাপক ধোলাই দিয়ে পাকিস্তানের বিজয় উৎসবের ডাক। দেশ জুড়ে মিষ্টি বিতরণ। খুশির জোয়ারে ভাসছে গোটা পাকিস্তান। মোদির চরম হার দেখে হাসছে পুরো বিশ্ব। ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভারত পাকিস্তানকে নিজেদের হালের ওপর ছেড়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু পরমাণু শক্তিধর দুই দেশ বড় সংঘাত বাঁধিয়ে বসে। হামলা পাল্টা হামলায় সীমান্তের দুই পারে থাকা মানুষজনের নাভিশ্বাস উঠে যায়। টানা 4 দিন ভারত পাকিস্তান নিজেদের শক্তি প্রদর্শনের পর অবশেষে থামান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নেপথ্যে নাকি রয়েছে বিপজ্জনক এক গোয়েন্দা তথ্য। কি এমন গোয়েন্দা তথ্য পেয়েছিলেন ট্রাম্প যে শেষ পর্যন্ত তাকে হস্তক্ষেপ করতে হলো? ট্রাম্প হঠাৎ করে শনিবার সন্ধ্যায় ঘোষণা দেন, অস্ত্র তুলে রাখতে রাজি হয়েছে ভারত পাকিস্তান। কয়েক ঘন্টা আগেও যেখানে কেউ কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছিল, সেই দুই দেশই হঠাৎ জানালো তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আর সেই ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর ভারত পাকিস্তান তার কথা মেনে নিয়েছে। অবশ্য শোনা যাচ্ছে, নিজের পিঠ বাঁচাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছিল ভারত। গেল 7 মে পাকিস্তানে হামলা চালালেও ক্ষতি বেশি হয় ভারতেরই। পাকিস্তান দাবি করে তারা ভারতের গর্ব 3টি রাফায়েল সহ অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এর পরদিনও পাকিস্তানে হামলা চালায় ভারত। আর সেসব হামলার জবাব শুক্রবার থেকে দেওয়া শুরু করে পাকিস্তান। দেশটির হামলা এতটাই তীব্র ছিল যে মোদি প্রশাসন বারবার বৈঠকে বসতে বাধ্য হয় করণীয় নিয়ে। কিন্তু এসব ছাপিয়ে আলোচনায় এখন এই হঠাৎ যুদ্ধবিরতি। বলা হচ্ছে, নিজেদের মিত্রের সম্মান বাঁচাতেই ট্রাম্প রণে ভঙ্গ দিতে বাধ্য হন। এজন্য নিজের ডেপুটি জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে মাঠে নামান ট্রাম্প। এরপরে এই দুই শীর্ষ মার্কিন রাজনীতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ দেশ দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। আর তার ফলও মেলে হাতে নাতে। যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান। অবশ্য CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গণমাধ্যমটি বলছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা শুক্রবার ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পান। আর এরপরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেয় দুই দেশের সংঘাত নিরসনে তাদের ভূমিকা পালন করা ছাড়া উপায় নেই। এই গোয়েন্দা তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে তা ট্রাম্পকে জানান ভান্স।
এরপর শুক্রবার ফ্রান্স সরাসরি মোদিকে ফোন করেন। মোদিকে ফ্রান্স স্পষ্ট করেন, হোয়াইট হাউসের মতে এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে। সপ্তাহান্তে হতে পারে বড় ধরনের সংঘর্ষ। মোদির সঙ্গে আলাপের পরে রুবিও সহ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মোদির সঙ্গে ফ্রান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। পাকিস্তান এবং ভারতের সর্বশেষ আপডেটগুলো এই ভিডিওতে দিতে চাই। গতকালকে আপনাদের বলেছিলাম 83 থেকে 84 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের। এখন প্রশ্ন হলো, ভারত এই ক্ষতিটি কিভাবে করল? এই ক্ষতিটি পাকিস্তানের আক্রমণের ফলে হয়েছে। প্রশ্ন হতে পারে, কতদিন এই ক্ষতি পোষাতে পারে? কিছু কিছু মাধ্যম বলছে এটি 10 বছরে ভারত পূরণ করতে পারবে না। 83 বা 84 বিলিয়ন মার্কিন ডলার, এটাকে ক্যালকুলেটরে হিসেব করে দেখেন কত টাকা হতে পারে। ভারতের মতো একটা দরিদ্র দেশের জন্য এটা খুবই কঠিন। তাদের বাজেট বড় হতে পারে, তাদের আর্থিক অবস্থাকে আপনারা জনসংখ্যার বিশ্লেষণে যদি নিয়ে আসেন, দেখবেন বাংলাদেশের চেয়ে কিছুটা আপগ্রেড ভারত, কিন্তু তাদেরও অবস্থা আমাদের মতোই অনেকটা। দ্বিতীয় বিষয়টি হলো, পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কার জয় হলো, কার পরাজয় হলো? এটি ভারতের জনগণ মনে করছেন তাদের জয়, পাকিস্তান সহ পুরো বিশ্ব মনে করছে পাকিস্তানের জয়। কীরকম? পাকিস্তান বলেছিল যে আমরা তোমাদের ঘুম ভাঙাতে আসিনি, তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ, তোমরা আমাদের দরজায় কড়া নেড়েছ, এখন আমরা এর শেষ দেখব। এটি পাকিস্তানের আইএসপিআর এর বক্তব্য ছিল। আসলেই পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটল, 26 জন পর্যটক যে প্রাণ হারালো, এই ঘটনার আসলে প্রকৃত অপরাধী কে? এটি কি ভারত প্রমাণ করতে পেরেছে? পারেনি। তাহলে ভারত কেন পাকিস্তানকে দায়ী করলো? এই প্রশ্নটি বিবিসি, CNN সহ পুরো পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলো তুলেছে, কিন্তু ভারত এর পরিপ্রেক্ষিতে একটি কারণ উল্লেখ করতে পারেনি, যে কারণে তারা পাকিস্তানে আক্রমণ করেছে। পাকিস্তান বারবার বলেছে, আসেন কথা বলেন, যদি প্রমাণ থাকে পাকিস্তান এই রকম কোনো কাজ করেছে, বা পাকিস্তানের কোনো জনগণ করেছে, বা পাকিস্তানের কোনো সন্ত্রাসী সংগঠন করেছে, সেটা আমাদের প্রমাণ দেন। ভারত দিতে পারেনি। ভারত বরং রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী বা বিজেপি একটা কার্ড খেলার চেষ্টা করেছে, যে তারা মুসলমানদের উপর চড়াও হওয়ার জন্য এই ঘটনাটি নিজেরা ঘটিয়ে পাকিস্তান বা মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করতে চেয়েছে। এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরপরই ওয়াকফ আইন যে ভারতে পরিবর্তন করেছে, সেই ইস্যুটি ধামাচাপা পড়ে গেছে। তখনই আলোচনা এসছে যে এটা ওয়াকফ আইন, মুসলমানদের যে ওয়াকফ আইন, এটার উপর খড়গ চালানোর জন্য ভারত মূলত পাকিস্তানের দিকে তীর ছুঁড়েছে পেহেলগাঁওর ঘটনা ঘটিয়ে। এবং পাকিস্তান প্রমাণসহ বলেছে যে এটা র এবং বিজেপি সরকার সম্মিলিত ঘটিয়েছে। এবং পাকিস্তানের আইএসপিআর এই ব্যাপারে কিছু ডকুমেন্টও প্রদর্শন করেছে। পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসী যে ঘটনাগুলো বিগত সময়ে ঘটেছে, এর সঙ্গে ভারতের ইন্টেলিজেন্স বা সেনাবাহিনী যে জড়িত, এটিও তথ্য প্রমাণ, রেকর্ড, সকল অডিও বা চ্যাটিং, তাদের সন্ত্রাসীদের সাথে ভারতের সেনাবাহিনীর যে কথোপকথন, সব প্রকাশ করে দিয়েছে, এবং সেটা আন্তর্জাতিক গণমাধ্যম লাইভ ব্রডকাস্ট করেছে। এর জবাব ভারত দিতে পারেনি। তাহলে পাকিস্তানকে দোষারোপ করে ভারত এই যুদ্ধটা করতে চেয়েছিল কেন? তাদের কয়েকটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে নেক্সট কোনো ভিডিওতে বলবো। গতকাল রাতে দুই দেশ, ভারত এবং পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সিজফায়ারে গেছে, অর্থাৎ যুদ্ধ বিরতিতে গেছে। এরপরও দুই দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। ভারত অভিযোগ করেছে এটি পাকিস্তান করেছে, পাকিস্তান বলেছে ভারত করেছে। এরপরও আমরা দেখলাম যে দুই দেশের মধ্যে কিছু ড্রোন অ্যাটাকের ঘটনা ঘটেছে, এবং ভারত বলছে পাকিস্তান শ্রীনগরে একাধিকবার ড্রোন অ্যাটাক করেছে। এরপর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের মধ্যে ভারী গোলা বর্ষণ হয়েছে, এবং দুই পক্ষের মধ্যে আমরা দেখলাম যে উত্তেজনা রাতভর ছিল। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে, ভারত সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে। অনেকেই প্রশ্ন করেছেন এই সিজফায়ার কেন, যুদ্ধবিরতি কেন, কার লাভ কার ক্ষতি? এতে আপনাদেরকে আমি আজ থেকে 3 দিন আগে বলেছিলাম, ভারত আরব রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিজফায়ার চাচ্ছিল। কারণ ভারত বুঝতে পারছিল, যখন তারা পাকিস্তানে একসাথে স্ট্রাইক চালালো অপারেশন সিঁদুর, এরপর পাকিস্তান যে রিটেলিয়েট করবে খুব ভয়ঙ্করভাবে, এটি তারা বুঝতে পেরেছে, এবং তারা আমেরিকার শরণাপন্ন হয়েছে। আমেরিকাও পাকিস্তানকে এই ব্যাপারে কোনো চাপ দিয়েছে যাতে কোনো প্রকার তারা ভারতে আক্রমণ না করে। কিন্তু পাকিস্তান সেই বিষয়টা কৌশলগত কারণে কিছুটা থেমে থেকে প্রথমে তারা একটা বড় রকম ড্রোন অ্যাটাক চালালো, 450 বা 400 ড্রোন ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকিয়ে অ্যাটাক চালালো। পরের দিন ঠিক ফজরের নামাজের পর তারা বিশাল মাপের অ্যাটাক চালালো। এক অ্যাটাকেই ভারতের 22টি সেনা স্থাপনা উড়ে গেল, তাদের সবচেয়ে অহংকারের মিসাইল স্টোরেজ ব্রাহ্মস সেটাও উড়ে গেল। এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো ব্যবহার করে যুদ্ধ করেছে, এই প্রত্যেকটা বেজকে উড়িয়ে দিল। খোদ গুজরাট, পাঞ্জাব,
রাজস্থান, শ্রীনগর এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে একযোগে অ্যাটাক চালালো পাকিস্তান। সব শেষ। কি দাঁড়ালো গতকালকেও আরও দুটো রাফায়েলকে ভূপাতিত করেছে পাকিস্তান এবং দুজন পাইলট পাকিস্তান আটক করেছে। আল জাজিরা স্পষ্ট করে বলেছে, তার সূত্রগুলো বা তার সোর্সগুলো বলেছে যে কালকেও পাকিস্তান আরও দুটো রাফায়েল ভূপাতিত করেছে। আগে 3টে, পরে 2টো, মোট 5টি রাফায়েল ভূপাতিত হয়েছে এই মাত্র কয়েকদিনের যুদ্ধে এবং দুজন পাইলটকে আটক করেছে পাকিস্তান। ভারত বলেছে তাদের কোনো রাফায়েল ধ্বংস হয়নি, কোনো পাইলট গ্রেফতার হয়নি। কিন্তু পাকিস্তানও এই ব্যাপারে চুপ। তারা বলেনি যে আমরা আটক করেছি এবং তারা বলেনি যে আমাদের কাছে আছে। মানে দুটোই তারা বলেছে, মানে পাকিস্তান একদম নীরব থেকেছে। কিন্তু আল জাজিরা দু দেশের সাথে কথা বলে, ভারত পাকিস্তানের তাদের সোর্সের সাথে কথা বলে এই নিউজটি প্রকাশ করেছে যে পাকিস্তানের কাস্টডিতে রয়েছে ভারতের দুজন পাইলট, এর মধ্যে একজন নারী রয়েছে। তার মানে এই যুদ্ধে ভারত তার হিসেব মিলাতে গিয়ে দেখেছে তারা একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে। তাদের মোটামুটি যুদ্ধ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো তারা এত বছর এত যুগ ধরে প্রস্তুত করেছে সেই বেজগুলো উড়ে গেছে। তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস হয়েছে, তাদের টাওয়ার সিস্টেম ধ্বংস হয়েছে, তাদের S-400 ধ্বংস হয়েছে এবং তাদের MiG-29, Su-30 সহ বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে। সকল কিছু মিলে এই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে। কারণ এখন পর্যন্ত, কালকে লাস্ট আপডেট পর্যন্ত এবং আজ সকালের আপডেট পর্যন্ত ভারতের প্রচুর সংখ্যক সেনা হারিয়েছে এই যুদ্ধে, কিন্তু পাকিস্তানের একজন সেনাও প্রাণ হারায়নি। এটা না ভারত দাবি করতে পেরেছে না পাকিস্তান স্বীকার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত স্বীকার করেনি যে পাকিস্তান একজন সেনা হারিয়েছে, কিন্তু বড় বড় গণমাধ্যম বলেছে ভারত অনেক সেনা হারিয়েছে। তবে পাকিস্তান যা হারিয়েছে 30 থেকে 35 জন সাধারণ মানুষের প্রাণ, কিছু মসজিদ, মাদ্রাসা, এর বাইরে পাকিস্তানের বড় অঙ্কের কোনো ক্ষতি হয়নি। পাকিস্তানের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি, একটি বড় ড্রোন আক্রান্ত হয়নি, পাকিস্তানের কোনো পাইলট আটক হয়নি। পাকিস্তানের সকল পাইলট শেষ পর্যন্ত আবার তার দেশে ফেরত এসেছে। এই যুদ্ধে ভারত যখন বুঝতে পেরেছে তারা পাকিস্তানকে মোকাবেলা করতে পারছে না বা পারবে না, বা পাকিস্তান যে কোনো সময় কাশ্মীর দখলে যেতে পারে, কারণ কালকে 3 থেকে 3.5 ঘন্টা পুরো কাশ্মীরের আকাশ পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। ভারতের সকল সিস্টেমগুলো ভেঙে পড়েছিল, বেজ ধ্বংস হয়েছে, তাদের পাইলট যুদ্ধ বিমানগুলো সরে গেছে, তাদের সেনারা সীমান্ত থেকে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে ভারত সিজফায়ার করে বিভিন্ন রাজ্য থেকে আরও অতিরিক্ত সেনা আনার কাজটি করেছে। পরবর্তী লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এখন বিষয় হলো পাকিস্তান এমন চূড়ান্ত বিজয় হাতছাড়া করলো কেন? তারা বিজয়ী হয়েছে, কিন্তু তাদের টার্গেট ছিল 75 বছরের যে জঞ্জাল ভারত তৈরি করেছে কাশ্মীর ইস্যুর সমাধান, এই ইস্যুটি কিন্তু পাকিস্তানের সামনে ছিল। বলা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা সেনাপ্রধান আসিম মনিরের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল। তারা চেয়েছিল দ্রুত যুদ্ধবিরতি এবং পাকিস্তান আমাদের দেশের মতোই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের ঘাটটাকে বা তাদের মাথাটাকে বিক্রি করে দিয়ে চলতে হয়। দরিদ্র রাষ্ট্র কিংবা রাজনৈতিক অরাজকতার জন্য আমেরিকার প্রেসক্রিপশনের বাইরে আসলে এই দেশগুলো চলতে পারে না, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নয়। এই একটি বিষয় এসছে যে আসিম মনির সেনাবাহিনী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে শেষ পর্যন্ত সিজফায়ারে রাজি হয়েছেন। যেদিকে এক কথা যদি বলি যে ভারত তো ছিল কোণঠাসা, ভারত ছিল বিপাকে। পাকিস্তান যদি আর 3-4 দিন যুদ্ধ চালিয়ে যেত ভারত পুরোপুরি প্রমাণিতভাবে পরাজিত হতো। কিন্তু দেখেন ভারতের গণমাধ্যম বলছে তারা এটা করেছে সেটা করেছে, পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে। মানে তারা যে মিথ্যাচারগুলো করেছে এই মিথ্যাচারের জবাব আমার মনে হয় 3 থেকে 5 দিন যুদ্ধ চললে পেয়ে যেত পুরো বিশ্ব। এখন প্রশ্নটা তাহলে কোথায় কি দাঁড়ালো এই দুই দেশের বর্তমান পরিস্থিতি? দুই দেশ এখন সীমান্তে উত্তেজনা আছে, বড় মাপের বড় স্কেলের কোনো যুদ্ধ চলছে না, কিন্তু যে কোনো সময় এই দুই দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হতে পারে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ জুড়ে উৎসব ঘোষণার ডাক দিয়েছেন। এই রিপোর্ট বা এই খবরটিকে তীর্যকভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শনিবার সকালে প্রত্যাঘাতের অভিযান অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করেছিলেন ইসলামাবাদ। পরে বিকেলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতি ঘোষিত হয়। একে সাফল্য হিসেবেই দেখছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি হাস্যোজ্জ্বল ছবি তারা প্রকাশ করেছে। সেই ছবিটি পাকিস্তান দেশ জুড়ে উৎসব। আসলে পাকিস্তানের উৎসব করারই কথা। পরিস্থিতি প্রথম দিকে ছিল ব্যাটিং এ ছিল ভারত ব্যাটিং করতে যে হোঁচট খেয়েছে, রীতিমতো ধস নেমেছে। তারা টসে জিতেছিল ভারত। পেহেলগামের এই ঘটনাকে যদি তাদের টস জেতা বলা হয় তাহলে সত্যি সত্যি ভারত কিন্তু টসে জিতেছিল, অর্থাৎ পাকিস্তানে হামলা করা, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বেকায়দায় ফেলার একটা মোক্ষম সুযোগ পেয়েছিল ভারত। সেটা কাজে লাগানোর জন্য তারা তৎপর হয়ে ওঠে। তখন মনে হচ্ছিল
যে পুরো ব্যাটিং এর নিয়ন্ত্রণটা তাদের, এবং টসে জিতে তারা প্রথম ব্যাটিং করবে এবং একেবারে মানে পাকিস্তান শিবির তছনছ করে দেবে, বিপুল রান বন্যায় একেবারে পাকিস্তানকে ডুবিয়ে দেবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভারতের সেই আক্রমণ এত দুর্বল ছিল যে সেটি তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ভারত প্রমাণ করতে পারেনি যে তারা প্রথমে যে ঘোষণা দিয়েছিল যেই লক্ষ্যগুলোতে, অর্থাৎ মানে সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গি আস্তানা, জঙ্গি ঘাঁটি, সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। পরে দেখা গেল ধ্বংস হয়েছে কি? ধ্বংস হয়েছে স্কুল, ধ্বংস হয়েছে স্বাস্থ্য ক্লিনিক, ধ্বংস হয়েছে মসজিদ, ধ্বংস হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে কোথায় জঙ্গি আস্তানা? না, জঙ্গি আস্তানা নেই। যে 36 জন মারা গেছে, দেখা গেল তার মধ্যে নারী আছে, শিশু আছে, মানুষ আছে, সাধারণ মানুষ, এবং তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে যে দেখলো যে সাধারণ মানুষ মারা গেছে। তখনই শাহবাজ ঘোষণা দিলেন প্রতিটি রক্তের ফোঁটার জবাব নেওয়া হবে বা বদলা নেওয়া হবে। ঠিক তাই যখন অপারেশন সিঁদুর নাম দিয়ে অভিযান করলো, সেই অভিযানের প্রথম ব্যাটিং এ নেমেই রীতিমতো উইকেট খোয়াতে লাগলো। 5টা জঙ্গি বিমান শেষ, এবং পাল্টা হামলায় সীমান্তে, কাশ্মীর সীমান্তে একটা বড় ব্রিগেড ধ্বংস, 8-10টা তাদের যে নিরাপত্তা চৌকি ধ্বংস, 15 জনের মৃত্যু ঘটলো। অর্থাৎ ক্ষয়ক্ষতি কিন্তু যদি আর্থিক হিসাব করা হয় দেখা গেল $1 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, এবং তার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। তারপরে যখন অপারেশন বুনিয়ান আর মারসুস ঘোষণা করা হলো, আগের দিন রাতে যখন নাকি 500 ড্রোন হামলা চালালো ভারতে, তখনও পাকিস্তান বলেনি যে আমরা হামলা চালাচ্ছি। অর্থাৎ ওই ড্রোন গুলো হচ্ছে গোয়েন্দা তথ্যের জন্য, অথবা ভারতকে একটু মানে আওয়াজ দেয়া যে আমরা আসছি। এবং পাকিস্তান বলেছে আমরা কাপুরুষের মতো রাতের বেলায় আমরা হামলা করব না, আমরা যখন হামলা করব পুরো বিশ্বকে জানিয়ে হামলা করব, দিনের বেলায় হামলা করব। ঠিক তাই ভোর বেলায় যে হামলা চালালো তাতে তছনছ অবস্থা। 36টা স্থাপনায়, তার মধ্যে ভারতের বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এমনকি ক্ষেপণাস্ত্র যে মজুদাগার, যেখানে ক্ষেপণাস্ত্রগুলি মজুদ রাখা হয়েছিল, সেই জায়গা পর্যন্ত ধ্বংস করা হয়। অত্যাধুনিক C-400 নামে যে অত্যাধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোভিয়েত নির্মিত, সেটি পর্যন্ত ব্রাহ্মস বলা হয়, সেটি ধ্বংস করা হয়েছে। সেখানেও $1.5 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি। তো সব মিলিয়ে, এবং বেশ কিছু সেনা কর্মকর্তা সদস্য মারা গেছে, বেসামরিক কর্মকর্তা মারা গেছে। তো পাকিস্তানের যে ভয়াবহতা ছিল তাতে অল্পই তারা প্রতিরোধ করতে পেরেছে, অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এবং পরিস্থিতি এমন যে ভারত এতভাবে তার ভেতরে হৃদকম্পন শুরু হলো যে সাথে সাথে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে, আমেরিকার হস্তক্ষেপ কামনা করেছে, এবং আমেরিকা দ্রুত গতিতে তার বন্ধু ভারতকে রক্ষা করার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে, জানে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাকে ফোন করলে কাজ হবে, আসিম মুনিরকে ফোন করে যুদ্ধবিরতির কথা জানায়। ফলে ভোরবেলার সেই ভয়াল যুদ্ধ পাকিস্তান পক্ষ থেকে সেটি থেমে যায় বিকেল 5টার পর। তারপরও সন্ধ্যার সময় আবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানায় যে শ্রীনগর রীতিমতো কাঁপছে ভয়ঙ্কর বিস্ফোরণে। তো সেটাও ভারতকে চেয়ে চেয়ে দেখতে হয়েছে, যদিও বিক্রম মিশ্রি রাতের বেলায় বলেছে যে 1 ঘন্টা পরই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং ভারত তার ব্যবস্থা নেবে। কিন্তু কালকে সেই রাত থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফলে সব মিলিয়ে যা ফলাফল দাঁড়ালো যে একেবারে প্রথমে ব্যাটিং এ নামলেও ভারতের পুরো ইনিংস ধসে পড়েছে। অর্থাৎ তাদের অপারেশন, তাদের যে দম্ভক্তি, সবকিছু রীতিমতো একেবারে তাদের গর্ব অহংকার ধুলায় মিশে গেছে। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক মনে করে জানালেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক মনে করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গত রাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত
সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এ সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আমরা আশা করি। তিনি বলেন, 10 ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে আমরা পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনৈতিক ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও বলেন, আলোচনায় আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আইনি প্রক্রিয়াতেই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। বিভিন্ন সভা সমাবেশ ও আলোচনায় আমরা আমাদের সব দাবি বারবার উত্থাপন করেছি। তিনি বলেন, দীর্ঘ 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের ভোটাধিকার তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল, জুলুম সহ্য করেও অব্যাহত লড়াই করেছে। তাদের সেই দাবি এখন পর্যন্ত অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও ক্রমাগত উপেক্ষিত হয়। জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে সে ব্যাপারে সচেতন হওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।